সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা বাড়তি ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি, একই সাথে তেলের দাম বাড়ানো হয়েছে, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। ধরুন, ঢাকা এবং চট্টগ্রামের বাস যাত্রীদের আজকে নতুন করে একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তারা যে বাসে উঠছেন সেটা কি সিএনজি চালিত নাকি ডিজেল চালিত, এই চিন্তা হয়তো এতদিন তাদের করতে হয়নি। কারণ যে হিসেব তারা কিছুদিন আগে শুনেছিলেন বিভিন্ন গণমাধ্যমে, সেখানে বলা হয়েছিল যে ঢাকা শহরে অন্তত 92 থেকে 98% বাস সিএনজি চালিত, এবং সে কারণে সিএনজির ভাড়া যখন বাড়ে বাস ভাড়াও সেভাবে বেড়ে যায়। এবার এসে তাদের আবার শুনতে হচ্ছে যে কেবলমাত্র 1 থেকে 1.5% বাস সিএনজিতে চলে এবং বাকি সবই নাকি ডিজেলে চলে, ফলে সব কিছুরই ভাড়া বেশি বাড়ছে এবং সে যে ধরনের বাসই হোক না কেন বেশি ভাড়া গুনতে হয়েছে আজকে যাত্রীদেরকে, এবং এ নিয়ে বিপুল বচসাও তারা করেছেন। লাভ হয়নি, দিনের শেষে যারা সাধারণ যাত্রী তাদেরই পকেট কাটা যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে যে অবস্থা সে নিয়ে আমরা বেশ কদিন ধরেই কথা বলছি। সার্বিকভাবে এই পরিস্থিতি নিয়ে আজকে কথা বলতে 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনি সাবেক সচিব। সরাসরি যুক্ত হয়েছেন জনাব জাহিদুল হাসান পিন্টু, তিনি সম্পাদক ডিবিসি নিউজ, এবং আছেন জনাব গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই বাস ভাড়া নিয়ে যে কথা একটু আগে বলছিলাম তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। 65 টাকা লিটার, এখন হয়েছে 80 টাকা লিটার। তা আমার 25 টাকা বাড়ার জায়গায় 5 টাকা বাড়াইছি, 30 টাকা বাড়া। কিলোমিটার হিসেবে ভাড়া নেবে না? এটা কোম্পানি। কেন কোম্পানি? তোমাদের কোম্পানি কিভাবে কোম্পানি হয়? হচ্ছে কেন? তেলের দাম 15 টাকা বাইরে গেলে আপনি কথাবার্তা বলছিলেন সরকার বা অন্য, আপনি বলেন নাই কেন কথা বলেন? সবকিছু তরু তরকারি সবকিছুর দাম বাড়ছে। এই বাগবিতণ্ডা মতিঝিল টু মিরপুরগামী আল মক্কা পরিবহনে। এমন অসন্তোষ আর ক্ষোভ ছিল এই বাসের অন্য যাত্রীদেরও। ডিজেলের দাম বাড়ছে, গাড়ি তো চলতেছে, এটা গেছে, এইখানের ভাড়া কেন বাড়বে? এই জবাবটা আসলে আমাদের কাছে কে দিবে? ভাড়া আগে ছিল 5 টাকা আপনার, ঠিক আছে, সেখানে 8 টাকা করছে। 8 টাকার জায়গায় ওরা 10 টাকা নিচ্ছে। 5 টাকা করে বেশি নিলে কি এটা বেশি হয়ে গেল? হ্যাঁ, তো অভিযোগটা কোন জায়গায়? বুঝলেন না। কমলাপুর টু নতুন বাজারগামী ঢাকার পরিচিত 6 নম্বর বাস এটি। যাত্রীরা জানান রাস্তায় কি হচ্ছে তাদের সাথে। ভাড়াটা তো 5-এর জায়গায় ডবল হইতে পারেন, সরকার তো ডবল করে নাই। আমি যাব নতুন বাজার, আগে ভাড়া ছিল 12 টাকা, এখন নিল 20 টাকা। আমাদের এখন চার দেওয়া নাই, চার আসতে তো সময় লাগবে, এখন তো 2-4 দিন সময় লাগবে চার আসতে। এখন অনুভূতি করে ভাড়াটা কাটতেছি আর কি। অদ্ভুত বিষয় হচ্ছে সিএনজি চালিত বাসেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। তেলের দাম বাড়াইছে, ওই হিসাবে আমরা নিতে আসছি। আপনার গাড়ি তো সিএনজিতে চলে। সেন্দিতে চলে আমরা মহাজন ওরা। যদি তেলে না চলে তাহলে ভাড়া বেশি দিবে, তেলে চলে ভাড়া বেশি দিবে। আগেবারে তেলের গ্যাসের দাম বাড়াইছে, এটা তো আমরা নিয়ে নেই। এখন কি আর বলবো বলেন, আসলে কিছু বলার নাই। তারা যে অবস্থা করতেছে, ভাড়া যদি নেয় এই অবস্থা করে আসলে কি হবে বলেন। সোমবার ঘন্টার পর ঘন্টা বৈঠক করে শহরে 45 পয়সা বাস ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত, তা শুধুই যেন ঘোষণা মাত্র। রাস্তায় এমন নৈরাজ্য তদারকিতে চোখে পড়েনি কোনো সংস্থাকেই। সরকার নির্ধারিত আগের যে ভাড়া প্রতি কিলোমিটারে 1 টাকা 70 পয়সা, এমনিতেই তা পুরোপুরি মানা হতো না এই শহরের পথে। তার উপর বর্ধিত ভাড়ার এই দিনে ইচ্ছে মতো এখন ভাড়া হাঁকাচ্ছেন কন্ট্রাক্টররা যাত্রীদের কাছ থেকে। ফলে সব মিলে এখন হযবরল এক পরিস্থিতি ঢাকার গণপরিবহনে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই জনাব শহীদ খান আপনার কাছে আসতে চাই। যখন তেলের দাম বাড়ানো হলো তখন প্রশ্ন উঠছিল আসলে এর প্রতিবাদ কারা করতে পারেন, কাদের সেই সক্ষমতা রয়েছে। দেখা গেল জাহাজ মালিকরা এর প্রতিবাদ করতে পারেন একরকম, যদিও তারা বলছিলেন যে আসলে তেল কেনার টাকা নেই তাই তারা জাহাজ চালাচ্ছেন না, ধর্মঘট করছেন না। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জনাব শাহজাহান খানও একই ধরনের একটা কথা বলবার চেষ্টা করলেন। পরে অবশ্য অনেক, বিশেষত বাস মালিকরা তারা বলছিলেন যে তারা এক ধরনের ধর্মঘটই করছেন, কিছু দাবি রয়েছে এবং তারা 3 দিনের মাথায় সেই দাবি আদায় করে নিলেন। সাধারণ মানুষের আসলে এইভাবে সংগঠিত হওয়ার উপায় এই মুহূর্তে নেই, এবং সে কারণেই কি তারা এই যে তেলের বাড়তি দাম পুরো দায়টাই তারা নিচ্ছেন? না, আমাদের দেশের সাধারণ মানুষ তো সংগঠিত হওয়ার উপায় নেই, যেটা আপনি বললেন সেটা তো খুব স্বাভাবিক। সাধারণ মানুষ আমরা সংগঠিত হতে দেখি না, এবং সাধারণ মানুষ তো চাপের মুখে আছে। আপনি বাসের মধ্যে 1-2 প্রতিবাদ করলে তারপরে বাসের কন্ডাক্টর, ড্রাইভার এবং তাদের যে আরও লোকজন আছে তারা তো মানুষজনকে পিটিয়ে মেরে ফেলে এবং গাড়ির চাকার তলেই ফেলে দেয়। তো সাধারণ মানুষ সেখানে তো হুমকির মুখে থাকে, এবং বাড়তি ভাড়া যেভাবে আদায় হবে সেভাবেই তাদেরকে উঠতে হবে বাসে।
আবার বাস বন্ধ করে দিলে আমাদের অন্যান্য যে পরিবহন ব্যবস্থা আছে তারা তখন তাদের পোয়া বাড়ো, তখন একটা সিএনজির ভাড়া যেটা 300 টাকা বা 200 টাকা হওয়ার কথা, সিএনজিতে তো আমরা মিটার এখনও লাগাতে পারলাম না এবং ওটা আমাদের ইহু জীবনে লাগবে কিনা সন্দেহ, এবং সরকার এটা কখনো লাগাতে পারবে না, কোনো সরকারই পারেনি। তো তারা তখন সেটা ডাবল করবে, উবার ডাবল হয়ে যাবে, আপনি পাঠাও ডাবল হয়ে যাবে, পাঠাও তো আবার পাঠার বাইরে যে আনরেজিস্টার্ড আছে সবাই ডাবল ভাড়া নেবে। এবং গত 2-3 দিন যখন ধর্মঘট চলছিল তখন কিন্তু এই ঢাকা শহরে অনেকগুলো পরীক্ষা হয়েছে, প্রায় 22-23টার মতো পরীক্ষা একদিন ছিল, আরেকদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 60টি অধিভুক্ত কলেজের পরীক্ষা ছিল, বিসিএস পরীক্ষা এর মধ্যে ছিল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল, এবং তাদের কী যে দুর্ভোগ হয়েছে সেটা তো আমরা সবাই জানি। তো এই দুর্ভোগের ব্যাপারে কথা বলার মতো কেউ নেই, কে কথা বলবে? ওনাদের কথা হয়তো কিছুটা মিডিয়ায় প্রচার হয়, বাট সংগঠিতভাবে কথা বলার লোক নেই, এবং সে কারণে বাংলাদেশের জনগণ এখন নিপীড়িত, বঞ্চিত, নিষ্পেষিত সব কিছুই। কিন্তু জনগণ যে ঘুরে দাঁড়াবে, প্রতিবাদ করবে, এই জায়গাটা বোধহয় এখনও সৃষ্টি হয়নি। কবে প্রতিবাদ করবে সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই যে তেলের দাম বাড়লো, তেলের দাম বাড়ার কারণে বাসের ভাড়া বাড়তে পারে, এ ব্যাপারে আমরা যদি এমনি সাধারণভাবে ধরি যে হ্যাঁ তেলের দাম এতটা বেড়েছে, এত %, তো বাসের তো খরচ বেড়ে যাবে, সুতরাং বাসের ভাড়া বাড়াতে হবে। তো এই বাস ভাড়াটা বাড়ানোর বিষয় তো এই ধর্মঘট না ডেকে সরকারের সাথে এটা আলাপ আলোচনা করা যেত। হয় সরকার তাদেরকে বলতে পারতেন যে আমরা তেলের দাম বাড়িয়েছি, টেকনিক্যাল কারণে বৃহস্পতিবার রাত্রেবেলা বাড়াতে হয়, কারণ আরও নানাবিধ টেকনিক্যাল বিষয় আছে, এটা সবসময় এরকমই সরকার করে থাকে। কেন করে থাকে এটা হয়তো সরকার ব্যাখ্যা করে না, ব্যাখ্যা করলে ভালো হতো। কিন্তু বাস মালিকদের কাছে বা শ্রমিকদের কাছে একটা মেসেজ যাওয়ার দরকার ছিল যে আমরা তেলের দাম যে পরিমাণ বাড়িয়েছি সেটা আলাপ আলোচনা করে বাসের ভাড়াটা পুনর্নির্ধারিত করা হবে। তাহলে কিন্তু এই অযথা হরতালের কোনো দরকার ছিল না, বা দুর্ভোগে জনগণকে ফেলার কোনো দরকার ছিল না। এবং এই যে ধর্মঘট, এই ধর্মঘটটা খুবই অন্যায় ছিল, এবং এই অন্যায় ধর্মঘটের বিরুদ্ধে সরকারকে আমরা কঠোর হতে দেখিনি। এবং সরকারের লোকজন এরকম বলার চেষ্টা করেছে, এটা দেশের প্রধানমন্ত্রী এখন বাইরে আছেন, তিনি সেখান থেকে এটা মনিটরিং করছেন যাতে করে খুব তাড়াতাড়ি এটার সমাধান হয়। সেই জন্য আপনি বললেন যে 3 দিনের মধ্যে এটার সমাধান হয়ে গেছে, কিন্তু সমাধান হয়েছে জনগণের দুর্ভোগকে পতিত করে, এবং যে সমাধান হয়েছে সেই সমাধান কিন্তু বাস, ট্রাক বা অন্যান্য যে পরিবহন আছে তারা মানছে না, সেটা তো আমরা স্পষ্টই জানতে পারলাম। আমি একজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাকে বলেছেন যে মিরপুর থেকে সদরঘাট এই ভাড়া সরকার নির্ধারিত ছিল আগে 27 টাকা, তখন এই বাসের কন্ডাক্টররা, ড্রাইভাররা খুচরা টাকা নেই, এই জন্য 30 টাকা আদায় করতো। এখন যে ভাড়া বাড়ছে তার জন্য 30 টাকা থেকে আবার 12 টাকা ভাড়া বাড়ছে, এখন 42 টাকা ভাড়া হওয়ার কথা, এখন খুচরা টাকা নেই, এই জন্য 45 টাকা। তার মানে 27 থেকে 40 হতে আর পারলো না, সেটা 40 হতে পারে না। সবসময় জনগণকে কিভাবে মানে তাকে স্ল্যাক করা হবে, শোষণ করা হবে, এটাই চলছে। এবং আমাদের প্রতিবাদ করে কি হবে? প্রতিবাদ করার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা বোধহয় সব আমরা নতজানু হয়ে গেছি। সেক্ষেত্রে তেলের দামটা যেভাবে যে পরিমাণে বাড়ানো হলো, বলা হচ্ছে এক লাফে এতটা বাড়ানোর ঘটনা বিরল, সেটার যুক্তি কি আপনি খুঁজে পান? সরকার বলছে যে বিদেশে বেড়েছে, কিন্তু সেটা এক ধাক্কায় এতটা বাড়াতে হলো কেন? সরকার হয়তো বুদ্ধিমানের মতো কাজ করেছে, কারণ আপনি এক ধাক্কায় বাড়ালে পরে আপনি এত যা সমালোচনা করার এখনই করে নেবেন, আগামী 2 বছর 3 বছর হয়তো সরকার নিরাপদে থাকবে, আর বাড়াতে হবে না। কিন্তু সরকার যে হিসাব করেছে ওই হিসাব তো নাও থাকতে পারে, আন্তর্জাতিক বাজারে যে কোনো কারণে তেলের মূল্য আরও বেড়ে যেতে পারে। এখানে তেলের মূল্য বাড়ানোর যে কারণটা দেখানো হচ্ছে সেটা একটা কারণ, কিন্তু আরও অন্যান্য কারণ আছে যেগুলো সরকার বিবেচনা করতে পারতেন। যেমন ধরেন বিপিসি গত 14 সাল থেকে এই 7 বছরে বা 6+ বছরে 40,000 কোটি টাকা লাভ করেছে, এবং তাদের লোকসান হয়েছিল তার আগে 34,000 কোটি টাকা, অর্থাৎ লোকসান পূরণ করে কিন্তু তারা 6,000 কোটি টাকা লাভে ছিল। তো তারা তেলের দামের ব্যাপারে আরেকটু সহনীয় পর্যায়ে বাড়াতে পারতেন, চিন্তা করতে পারেন, কিন্তু তারা সেটা করবেন না। আর আরও বড় কথা হলো যে তেল থেকে সরকার ভ্যাট এবং ট্যাক্স বাবদ প্রায় 30% টাকা আদায় করে। সুতরাং সরকারের কাছে 86 টাকার মধ্যে প্রায় 26 টাকা সরকারের কাছে আসছে। তো সরকার তো এটা একচেটিয়া ব্যবসা, মনোপলি, সরকারি এই ব্যবসাটা করছেন, এবং সরকার এখান থেকে বিশাল অঙ্কের ভ্যাট ও ট্যাক্স আদায় করছেন, যার ফলে প্রতি লিটার ডিজেলে কিন্তু তাদের 27 টাকার মতো তারা সরকারের ঘরে চলে যায়। সুতরাং আপনি কতটা বাড়াবেন? আপনি তো আপনার টাকাটাও অ্যাডজাস্ট করতে পারেন। আমাদের দেশে অন্যান্য উন্নতির জায়গা আছে, সুতরাং আপনি কেন এই ব্যবসাটা চালু রাখবেন? কেন এইরকম ফুয়েলের উপরেই সরকারকে ভ্যাট এবং ট্যাক্স আদায় করতে হবে? অনেক জায়গা থাকা সত্ত্বেও সেটা একটা বড় প্রশ্ন। আর প্লাস হলো যে আপনার বিপিসির যে ম্যানেজমেন্ট ফেইলিওর আছে, দুর্নীতি আছে, সিস্টেম লস আছে, সবগুলো তো বিবেচনা আনতে হবে। কিন্তু
কোনো কিছু বিবেচনা নাই, আমাদের ইন্টারন্যাশনাল বাজারে দাম বেড়েছে, আমরা এখন বাড়িয়ে দেবো। তাহলে আপনি ওপেন করে দেন, প্রাইভেট সেক্টরে তেল আমদানি হোক, আমরা দেখি কে কেমন খেলতে পারে। তখন আবার ওই সোয়াবিন তেলের মতো ঘটনা ঘটবে আর কি। তখন আরেকটা সিন্ডিকেট তৈরি হবে এবং ওই সিন্ডিকেটটাও সরকারি সিন্ডিকেট হিসেবে কাজ করতে থাকবে। অনেক ধন্যবাদ। জনাব পিন্টু, আপনার কাছে আসতে চাই, বিপিসির লাভের কথা হচ্ছিল একটু আগে, এবং কিছুদিন আগে সরকার বিভিন্ন এই ধরনের প্রতিষ্ঠান যাদের নিজস্ব আলাদা হিসাব রয়েছে সেখানে যে লাভের টাকা জমা হয়েছিল সেখান থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেয়। বিবিসি থেকে সম্ভবত 10,000 কোটি টাকার মতন তুলে নেওয়া হয়েছে বিভিন্ন সময়ে একাধিক কিস্তিতে, এবং সেটা অর্থ মন্ত্রণালয় নিয়ে কোন খাতে ব্যয় করেছে, কীভাবে ব্যয় করেছে সেটার স্পষ্ট চিত্র বোধহয় সবার কাছে নেই। তো এই পরিস্থিতিতে আসলে জনগণের যেখানে প্রয়োজন ছিল এই মুহূর্তে, এই করোনা পরিস্থিতিতে, মহামারীর পরে যখন সবাই নাজুক অবস্থার মধ্যে রয়েছে, বাজারে অন্য সব কিছুর দাম বেড়েছে, তখন এই খাতটাতে কি এই মুহূর্তে এই ধরনের একটা পরিবর্তন একেবারে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না? এখন ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা তুলে ধরেছেন আমার মনে হচ্ছে সুযোগ পুরো মাত্রায় ছিল না যে তা না। আপনার সরকারের যে লসের কথা বলা হচ্ছে, আমাদের অর্থনীতিবিদরা তো হিসাব করে দেখাচ্ছে কি পরিমাণ লস হয়। সেই লসটা কভার করার অনেক পদ্ধতি বা বিকল্প ছিল, তারা সেটাও বলছেন। তো আবার যে শহীদ ভাই যেটা বললেন যে সরকার লাভ করছে, এই এক সময় যখন মধ্যপ্রাচ্যে তেলের দাম কম, আমরা কম দামে সেখান থেকে তেল কিনে দেশের ভিতর বেশি দামে বিক্রি করেছি। খুব সম্ভবত বাংলাদেশ একটা ইউনিক জায়গা যেখানে সরকার জনগণের সঙ্গে ব্যবসা করে। এই জায়গায় কিন্তু ব্যবসা করেছে। নর্মালি কি করে সরকার? জনগণকে তো সেবা দিবে, ভর্তুকি দিবে, অন্য জায়গা থেকে অপ্রয়োজনীয় খাত থেকে টাকা পয়সা এনে এইসব জায়গায় ভর্তুকি দেওয়াটাই স্বাভাবিক। ভর্তুকি দিয়েছে অতীতে, দেয়নি যে তা না। কিন্তু এবার দেখেন গত কয়েক বছর, বিশেষ করে 2014 থেকে মিডল ইস্টের ক্রাইসিস যখন শুরু হলো, তারপর থেকেই ওখানে যখন তেলের দাম কমতি, আমরা কম দামেই কিনলাম, ঢাকায় এনে বাংলাদেশে এনে বেশি দামে বিক্রি করলাম। এই যে বেশি দামের টাকাটা সরকার আবার নিয়ে নিল, এই যে 40,000 কোটি টাকা বা 43,000 কোটি টাকার একটা হিসাব যে বিপিসি লাভ করলো, সেই টাকাটা তো সরকার নিয়ে নিল। তো ওইটা যদি কম নিত, এটা একটা রাস্তা ছিল। আরেকটা রাস্তা ছিল আপনার এই আবু আলম শহীদ ভাইয়ের কথা থেকেই বলি, এখানে যে আপনার ট্যাক্সের কথাটা আসে, ভারতে যে আপনার দাম কমালো, ট্যাক্স কমিয়ে দিল। আমার যদি এই যে ট্যাক্সটাও এখানে কমানো হতো, তাহলেও কিন্তু আপনার এই যে তার যে 2,500-3,000 কোটি টাকা বছরে যে ক্ষতি, সেই ক্ষতিটা পোষানো সম্ভব ছিল। তো সরকার কেন এটা করলো না, কোন সিদ্ধান্ত চিন্তা এটা করলো, এটা তো আমি বলতে পারবো না। তবে এই চিন্তায় দূরদর্শিতার অভাব আমি দেখতে পেয়েছি, কারণ এই কয়েক হাজার কোটি টাকা সরকারের পক্ষে জোগাড় করা কঠিন ছিল না। কিন্তু এটার কারণে যে রিপারকেশনটা হচ্ছে, এটা তো শুধু বাস ভাড়া না, আপনার বাড়বে না কোন জিনিসটা, কৃষকের তো সবচেয়ে বড় লস। তার সামনে বড় মৌসুম, বড় উঠাতে হবে, তার তো সেচের কাজ, সবচেয়ে তো আপনার ডিজেলের কাজ। সব জায়গায় তো আপনার দাম বাড়বে, পণ্যের দাম বাড়বে, পণ্য পরিবহন এর দাম বাড়বে। আপনার এই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস আপনি পাবেন না যেটার দাম বাড়বে না, এই তেলের উপর নির্ভর করে যেগুলো চলছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই জায়গায় আমার বিষয়টা হলো, প্রতিবাদ করি আর যাই করি, সরকার যদি আপনার সেন্সেবল না হয় অথবা জনগণের কথা তার শোনার আগ্রহ কম থাকে, এই ধরনের সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। আর যেটা বললেন প্রতিবাদ করার সুযোগ নেই কেন? সাধারণ মানুষ তো আর কোনোদিন এই হুট করে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে যাবে না, এদেরকে নামাতে হয়। কারা নামাবে? এই দায়িত্বটা রাজনৈতিক দলের। রাজনৈতিক দলই প্রতিবাদ করা উচিত, কিন্তু আমাদের ওই রাজনীতিটা তো ঠিক নাই। এই রাজনৈতিক দলের, আমি তো মনে করি অপোজিশন না, প্রথম প্রতিবাদটা করা উচিত সরকারি দলে। আওয়ামী লীগের প্রতিবাদ করা উচিত ছিল, কারণ তার দল ক্ষমতায় আছে। যদি তারা ভোটের প্রতি তাদের আস্থা থাকে, জনগণের প্রতি যদি কমিটমেন্ট থাকে, সরকারকে আওয়ামী লীগ বলবে তুমি যে দাম বাড়াচ্ছ, তো আমার জনগণ ক্ষুব্ধ হচ্ছে, আমার ভোটাররা ক্ষুব্ধ হচ্ছে, আমার কর্মীরা ক্ষুব্ধ হচ্ছে। সেই জায়গাটা তো বাংলাদেশে কোনোদিনই ছিল না। আর অপোজিশন যে দায়িত্বটা পালন করবে, সেই অপোজিশনের তো আপনার অবস্থা কি, কোন পর্যায়ে আছে বা কোন পর্যায়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে, যেভাবেই বলি না কেন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। যে কারণে পুরো দায়টা বা আপনার দায় না, পুরো ভোগান্তিটা জনগণের উপরে এসে পড়ে। দেখেন, দাম বাড়িয়েছে সরকার, টাকাটা দিবে জনগণ।
বাড়তি টাকাটা? ধর্মঘট ডাকে আপনার বাস মালিকরা বা শ্রমিকরা, তো বাস মালিকরা শ্রমিকরা ধর্মঘট ডাকে কেন? তাদের বাড়তি টাকা দিতে হবে, দাম বাড়িয়েছে। এটা 2-4 দিন সময় পর্যন্ত তারা দিল না। এই যে আপনার এই নৈরাজ্য, এই নৈরাজ্যটার বিরুদ্ধে যে সরকার ব্যবস্থা নিবে সেই চেষ্টাটাও কোনোদিন হয়নি, আর অদূর ভবিষ্যতেও হবে বলে আমার মনে হয় না। তো আলটিমেটলি ভোগান্তিটা আমার আপনার সকলের মেনে নিতে হচ্ছে। অনেক ধন্যবাদ। একজন দর্শক বোধ হয়ে আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। জি, আমার নাম বেলাল, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি ভাইয়া, আপনারা যে কথাগুলো বলতেছেন সেটা হচ্ছে যে আজকে আমাদের সবকিছুর ভাড়াগুলো বাড়াইছে, কিন্তু আমাদের পূর্ণ পরিবহন যারা আছে, আমাদের পূর্ণ পরিবহনের যাতে সংযুক্ত আছি, এই ক্ষেত্রে আমাদের কি করণীয় ভাই? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নিশ্চয়ই আমাদের আলোচকরা কথা বলবেন। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই, যদি এই প্রসঙ্গে কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। আর আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পরিকল্পনা মন্ত্রী বলছেন যে আমরা অজান্তেই আরও ধনী হয়ে যাচ্ছি, কিন্তু যখন বাজারে একজন মধ্যবিত্ত যান, নিম্নবিত্তের কথা নাই বললাম, তারপর বাসে করে ফিরে আসেন বাসায়, তার কি নিজেকে আরও ধনী মনে হয়? পরিকল্পনা মন্ত্রী আমরা ধনী হয়ে যাচ্ছি বলতে সম্ভবত তিনি বুঝিয়েছেন আমরা বলতে সরকারের ভেতরে যারা আছেন, সরকার সংশ্লিষ্ট যারা আছেন, তারা ধনী হয়ে যাচ্ছেন, তারা বুঝতেও পারছেন না, সকালবেলা উঠে ধনী হয়ে যাচ্ছেন। আমার ধারণা যে পরিকল্পনা মন্ত্রী এই জায়গাটি বুঝিয়েছেন। সারা বাংলাদেশ তো আমলা মানুষ, ভালো মানুষ, তো সারা দেশ সম্পর্কে আমার ধারণা যে ওনার জানার কিছুটা ঘাটতি আছে। তো সেই ঘাটতির জায়গা থেকে উনি সম্ভবত ওনার নিজের গণ্ডির ভেতরটাকে বুঝিয়েছেন, সেই হিসাবে তার বক্তব্য হয়তো ঠিক আছে। তো এতক্ষণ যে আলোচনাটি করলেন সেই আলোচনার জায়গাতে আসার আগে আমি কয়েকটি জায়গাতে একটু কথা বলি, পুনরাবৃত্তি না করে। এই যে তেলের দাম বাড়ানোর ঘটনাটি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে এখানে প্রতিবাদের একটি প্রসঙ্গের সাথে প্রতিবাদ করবে কারা। বিষয়টি লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখেন, যেদিন তেলের দাম বাড়ানো হয়েছে তারপরে বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে অঘোষিত বা ঘোষিত কিছুভাবে তারা জানিয়ে দিয়েছে যে তারা ধর্মঘটে যাচ্ছে। তারপরে শুক্রবার আর শনিবারে কোনো আলোচনা হবে না। কেন আলোচনা হবে না? শুক্রবার শনিবার বন্ধ, সরকারের লোকজন ওই দিন আলোচনা করবেন না। ওই যে আলম ভাই যে কথাটি বললেন যে এতগুলো পরীক্ষা, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সম্পৃক্ততা, এই মানুষগুলো কি করে যাতায়াত করবেন? পুরো সরকারি প্রশাসনের ভেতরে একজন মানুষ দেখা যায়নি যারা এই লক্ষ লক্ষ মানুষের প্রতি সামান্য সংবেদনশীলতা দেখাতে পারে। দেখান। তার মানে হচ্ছে, একটা কথা আমি সবসময় বলি, যেটা হয়তো ছোট মুখে বড় কথা বলা হয়ে যায়, যে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছিলেন প্রায় সবাই। আজকে যারা ভুক্তভোগী, এই যে লক্ষ লক্ষ মানুষ একটি চাকরির আশায় পরীক্ষা দিতে চাচ্ছেন, এই সমস্ত মানুষের বাবা, চাচা, দাদারা মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে 50 বছরের বাংলাদেশটা হয়ে গেছে অল্প কিছু মানুষের। সেই অল্প কিছু মানুষের মধ্যে এই বাস মালিকরাও পড়ে। বাস মালিকরা আর সরকার আসলে একই পক্ষ হওয়ার কারণে তারা, সরকার দাম বাড়িয়েছে, বাস মালিকরা ধর্মঘট করেছে, সরকার 2 দিন সময় নিয়ে 3 দিন এসে আলোচনা করেছে। কি আলোচনা করেছে? তেলের দাম কমানো নিয়ে আলোচনা নয়, আলোচনাটা হয়েছে বাসের ভাড়া কি করে বাড়ানো যাবে, কত শতাংশ বাড়ানো যাবে। এবং বাস ভাড়া, তেলের দাম বাড়ালেন, বাস ভাড়া বাড়ালেন, 5 টাকা বাড়ালেন, 10 টাকা নিচ্ছে, 12 টাকা বাড়ালেন, 15 টাকা নিচ্ছে। আপনি সব জানেন, আপনি দাম বাড়িয়ে দিলেন, আপনি এখন হুঙ্কার দিচ্ছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোট আনকোট কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে সাধারণ জনমানুষের সাথে এক ধরনের রসিকতার জায়গা। এটা গেল বাস ভাড়ার একটি জায়গা। আরেকটি সরকারের যুক্তি কি? তেল পাচার হয়ে যায়, ভারতে পাচার হয়ে যায়, এই কারণে দাম বাড়ানো হচ্ছে। কি পরিমাণ স্থূল যুক্তি আপনি খেয়াল করেন, আপনি লক্ষ্য করে দেখেন যে সীমান্ত এলাকার যে পেট্রোল পাম্পগুলো আছে, সীমান্ত এলাকায় দিয়ে যে সংবাদকর্মীরা আছে, তাদের বহুজনের সঙ্গে আমি কথা বলেছি, আমরা নিজেরাও জানি সীমান্ত এলাকা দিয়ে আগে যে তেল পাচার হওয়ার কেন্দ্রিক যে ঘটনাগুলো, এখন আর সেই ঘটনাটি নাই। কিভাবে তেল পাচার হতো? ভারত থেকে প্রতিদিন কয়েকশো ট্রাক বাংলাদেশে ঢুকে। একটা সময় ছিল এই ট্রাকগুলো, এক একটা ট্রাক 200-300 লিটার তেল ভর্তি করে ভারতে চলে যেত। এটা এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে কিভাবে? সীমান্ত এলাকার পেট্রোল পাম্পগুলোকে বলে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা ভারতীয় ট্রাকের কাছে তেল বিক্রি করতে পারবেন। এবং অদ্ভুত ব্যাপার শোনালেও যে এই নিষেধাজ্ঞাটি কার্যকর হচ্ছে। ভারতীয় ট্রাকগুলো ডিপোর বাইরে বের হয়ে আসতে পারে না, ডিপোতে থাকে, ড্রাম ভর্তি করে তেল নিয়ে গিয়ে এত তেল ভরা সম্ভব না এমন। এবং নোম্যান্স ল্যান্ডে প্রতিটি ট্রাক বিজিবি পরীক্ষা করে, অর্থাৎ তেল নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, পাচারেরও সুযোগ নেই, তেল নিয়ে যাওয়ারও সুযোগ নেই। কাঁটাতারের বেড়া এবং বিএসএফ এর গরু ঠেকানোর যে ভয়ঙ্কর পরিকল্পনা,
কঠোর পরিকল্পনা, সেটাই তেল পাচারের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ এর বাইরে পাচার হয়ে থাকলেও সেটা অতি সামান্য, এর জন্য দাম বাড়াতে হবে না। অর্থাৎ সরকারি জ্বালানি মন্ত্রণালয় ব্যাখ্যা দিচ্ছেন, সরকারের মন্ত্রীরা যে ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যার সঙ্গে বস্তুনিষ্ঠ বলে যে শব্দ, তথ্যভিত্তিক যে উপাত্ত, তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা কথা বলে যাচ্ছেন। অর্থাৎ দাম বাড়ানোকে তারা জাস্টিফাই করতে চাচ্ছেন। এটা আরেকটা আন্তর্জাতিক বাজারের কথা আসে। আমি দাম বাড়ানো, তেলের দাম বাড়ানোটার যে অত্যন্ত অযৌক্তিক যুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাতে আসেন যে দাম বাড়াতে গিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি যুক্তি দেওয়া হলো কি, যে 2016 সালে 68 টাকার ডিজেল 3 টাকা কমিয়ে 65 টাকা নির্ধারণ করা হয়েছিল, এবং গর্বের সঙ্গে বলা হচ্ছে যে তারপরের 5 বছর আর তেলের দাম বাড়ানো হয়নি। এটা খুব গর্বের ব্যাপার। প্রশ্ন হচ্ছে যে এই 5 বছর কি তেলের দাম বাড়ানোর কথা ছিল? তেলের দামের বিষয়ে আপনার নীতি কি? ঘোষিত নীতি কি? ঘোষিত নীতি দাম বাড়ানো বা কমানো নয়। ঘোষিত নীতি হচ্ছে সমন্বয় করা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আপনার দাম বাড়বে, আন্তর্জাতিক বাজারে দাম কমলে আপনার দাম কমবে। তো এই 5 বছর 2016 থেকে 2020 পর্যন্ত এই 5 বছরের চিত্র কি ছিল? 5 বছরের চিত্র ছিল দাম শুধু কমেছিল বলতে, যেমন আমাদের জ্বালানি মন্ত্রণালয় একটা ব্যাখ্যা দিয়েছে যে 2021 সালের অক্টোবর মাসে জ্বালানি তেলের মূল্য ছিল প্রায় $84, 83 পয়েন্ট কত ডলার। এই কারণে প্রতি লিটার তেলে তার লোকসান হয়েছে 13.01 টাকা। আমি যদি আরেকটি তথ্যের সঙ্গে যোগ করি যে 2020 সালে জ্বালানি তেলের গড় মূল্য ছিল $39, এবং সেই সময় কমে একটা সময়ে এসে $11 হয়েছিল। অর্থাৎ এক ব্যারেল তেলের দাম হয়েছিল $11। $84 দাম থাকলে যদি প্রতি লিটারে 13 টাকা লস হয়, লোকসান হয়, তাহলে যখন দাম $11 হয়েছিল, তখন তাহলে বিবিসি কত টাকা লাভ করেছিল? এই লাভের পরিমাণটা যেটা আমরা জানছি সেটা 43,000 কোটি টাকা। 43,000 কোটি টাকার সঙ্গে সরকার যে ভ্যাট এবং ট্যাক্স নেয় তেল থেকে, সেই টাকার পরিমাণ হচ্ছে প্রতি বছর 9 থেকে 10,000 কোটি টাকা। অর্থাৎ এটি হচ্ছে ভ্যাট এবং ট্যাক্সের টাকা, এবং বিপিসি যে লাভ করে। আর বিপিসির যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অডিটহীন, স্বচ্ছ প্রতিষ্ঠানকে দিয়ে বা বড় কোনো বাইরের কোনো প্রতিষ্ঠানকে দিয়ে অডিটহীন একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে দুর্নীতি আছে, সেই দুর্নীতির তথ্য আমরা জানি না। তারা আমাদের যা বলে সেটাই আমরা বিশ্বাস করি। আন্তর্জাতিক বাজার থেকে কত দিয়ে কেনে, পরিবহন খরচ কত, এটা তারা যেটা বলে সেটাই, তৃতীয় পক্ষ নাই। অর্থাৎ সবকিছু মিলিয়ে, শেষ করছি আমি আমার বক্তব্য, সবকিছু মিলিয়ে এই অযৌক্তিক তেল বাড়ানোর প্রেক্ষিতেই তো জিনিসপত্রের দাম সহ বাস ভাড়ার অন্য জায়গায় প্রতিবাদের প্রসঙ্গ দিয়ে শেষ করি। একটু বিরতির সময় হয়ে গেছে জনাব গোলাম মুর্তজা, তাহলে একটু পরের অংশে ফিরে আসি আপনার কাছে। আর একটা দর্শকের ফোনও নিয়ে নিতে চাই এই ফাঁকে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনছি। আমার নাম মোহাম্মদ ফিরোজউদ্দিন বাহার, চট্টগ্রাম। জি ভাইজান, আমাদের গাড়িতে আগে আমরা গাড়ির ডকুমেন্ট, আমার দুটা 709 গাড়ি আছে, শহর এলাকায় চলে, 8 নম্বর রোডে, অক্সিজেন টু নিউ মার্কেট। আমাদের গাড়িতে আগে ডকুমেন্টের 1 বছরের খরচ আসতো যে সর্বমোট 17,200-300 টাকা। এবছর আমাদের এক একটা গাড়িতে সরকারি ইনকাম ট্যাক্স বাড়ায়, এক একটা গাড়িতে 32,700 টাকা আসতেছে। করোনার কারণে আমাদের গাড়ি একদিকে বন্ধ, দ্বিতীয় দিকে সরকার আমাদের উপর নতুন করে ইনকাম ট্যাক্স বসায়, আমাদের গাড়ির মূল্য ট্যাক্স ডকুমেন্টের দাম দিতে বাড়াই। দ্বিতীয়ত হইল যে কি, রাস্তায় আমাদের গাড়িগুলো যে চলে, আমরা এখন 3 মাস আমরা কিস্তির কারণে, এই করোনার কারণে কিস্তি দিতে পারিনি। আমাদের অবস্থা খুবই শোচনীয়। এর উপর বাড়লো তেলের দাম। তাহলে আপনারাই বলেন, আমরাও তো এই দেশের জনগণ, মূল্যবৃদ্ধিটা আমাদের কাছে খুব খারাপ লাগে, কিন্তু আমরা তো নিরুপায়। আমরা শেষ পর্যন্ত যদি এভাবে গাড়ি চলে, তাহলে 15 টাকা দাম বৃদ্ধি করে যদি গাড়ি চলে, ওই গাড়িটা কোম্পানি কিস্তিওয়ালা, মানে টাটা অথবা যার কাছ থেকে কিস্তি নিছি, ওরা আমাদের গাড়িটা নিয়ে যাবে। তো আমাদের মাঝখানে 10-12 লাখ টাকা আমরা পুঁজি দিয়ে গাড়িটা নামাইছি, শেষ পর্যন্ত আমাদের অবস্থা বেহাল দশা। জি, ফিরে আসি জনাব গোলাম মুর্তজা আপনার কাছে। উইনস্টন চার্চিলের একটা কথা মনে পড়ছে। তিনি একজন ক্ষুদ্র মানুষের কথা বলতেন, যিনি একটা ছোট্ট বাক্সের ভেতরে যায়, একটা ছোট্ট পেন্সিল নিয়ে সেখানে ছোট্ট একটি ক্রস দেয়, এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থায় তার গুরুত্বকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। আমরা অনেক দিন ধরে আসলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলছি, ভোটের অধিকার নিয়ে কথা বলছি। এই যে আমরা এখন যে পরিস্থিতিতে রয়েছে, যেখানে প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না বলে অনেকে অভিযোগ করছেন, সেটাই কি এর কারণ যে এই সাধারণ মানুষগুলো যারা আমাদের দেশের ভোটার, এই গণতান্ত্রিক ব্যবস্থায়, তারাই সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন? জনাব গোলাম মুর্তজা,
জনাব গোলাম মুর্তজা একটু আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না। জনাব গোলাম মুর্তজা কি শুনতে পাচ্ছেন আমার কথা? বোধহয় শুনতে পাননি। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে এই যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, ভোটের অধিকারের যে সমস্যাগুলোর কথা আমরা অনেকদিন ধরে বলছি, সেখানে যে ব্যত্যয়গুলোর অভিযোগ আসছে, সেটাই কি কারণ আজকের এই সমস্যার যে ভোটাররাই সবচেয়ে বেশি আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমি আপনার এই আগের অংশে, বিরতির আগের অংশে এই জায়গাটাতেই কথা বলতে চাচ্ছিলাম, প্রতিবাদ। এবং সেইটা কথা বলার আগে আরেকটি তথ্য দিয়ে রাখি যে সরকার বা বিপিসি বা জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথাটি বারবার করে বলা হচ্ছে যে লোকসান লোকসান লোকসান, আমাদের আরেকটি তথ্য জানা থাকা দরকার। আজকেই ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক জ্বালানি উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের মহতামিমের একটি বক্তব্য দেখছিলাম। তিনি সেখানে পরিষ্কার করে বলছেন 1 লিটার অকটেনের আমদানি মূল্য এখনো সরকারের 40 থেকে 45 টাকা। 40 থেকে 45 টাকার সঙ্গে যদি 30 টাকা সরকারের ট্যাক্স যোগ করেন, ভ্যাট ট্যাক্স যোগ করেন, তাহলে সরকারের 30 টাকা লাভ থাকার পরেও এটার মূল্য দাঁড়ায় 70 থেকে 75 টাকা। অকটেন, 1 লিটার অকটেন বাংলাদেশে এখনো বিক্রি হচ্ছে 89 টাকায়। তার মানে হচ্ছে 1 লিটার অকটেন থেকে সরকার এখনো লাভ করছে 15 থেকে 20 টাকা। এই যে গলা শুকানো লোকসান লোকসানের কথা বলা হচ্ছে, এই চিত্রটি একেবারেই তেমন নয়। এটা একটি তথ্য। আর আপনি যে কথাটি বলছিলেন যে প্রতিবাদ, বা আমাদের আগের দুইজন আলম ভাই এবং পিন্টু ভাই দুইজনই যে প্রতিবাদের কথাটি বললেন, প্রতিবাদ দুই জায়গা থেকে আসে। প্রতিবাদটি আসে একটি দেশে যখন প্রচলিত ধারার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, যখন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে এবং অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দলগুলো যখন সক্রিয় থাকে, তাদের কর্মকাণ্ড থাকে, তখন রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে একটি প্রতিবাদ আসে। আর পিন্টু ভাই যে কথাটি বলছিলেন যে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, মাঠের রাজনৈতিক দল, তৃণমূলের রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকলেও তৃণমূল থেকে যেহেতু মানুষের কাছে যেতে হয়, তৃণমূল নেতাদের ভোটের জন্য মানুষের কাছে যেতে হয়, তাদের ভেতর থেকেও অন্য বিরোধী দলের মতো না হলেও অন্য রকমের একটা প্রতিবাদ তৈরি হয়। অর্থাৎ সেন্ট্রালের নেতাদের কাছে একটা মেসেজ আসে যে দলের ভেতরের থেকেও এই ধরনের একটা অসন্তোষ আছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে আমরা দেখছি সেটি হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে অনুপস্থিত। এখানে সরকার চলে প্রশাসনের উপরে নির্ভর করে। এখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড চলমান বা গতিশীল নয়। বিরোধী দল তো জামাত যুদ্ধাপরাধীদের বিচারের পরে জামাত অস্তিত্ব সংকটে আছে, জাতীয় পার্টি সরকারের অংশ, বিএনপির প্রধান নেতা কারাদণ্ডে দণ্ডিত, একজন বিদেশে অবস্থান করছেন, দলীয় নেতৃত্ব ওইভাবে পরিচালনা করতে পারছেন না, তার মধ্যে 20-30 লক্ষ 35 লক্ষ মামলা, সবকিছু মিলিয়ে তাদের কোনো কর্মকাণ্ড নেই, তাদের জায়গা থেকে প্রতিবাদ আসছে না। তো তখন তার মানে বিষয়টা কি দাঁড়াবে? সরকার যে কথাটি বলছে সক্রিয় বিরোধী দল নাই দেখে অমুকটা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনী ব্যবস্থায়, সরকারি বা রাজনৈতিক ব্যবস্থায় যদি বিরোধী দল না থাকে বা বিরোধী দল যদি তার দায়িত্ব পালন না করে, এখন নাগরিক হিসাবে দেশটা তো আপনার আমার সবার, তাহলে আমার অধিকারটা কি থাকবে না? ন্যায্য মূল্যে জিনিস কেনার অধিকার আমার থাকবে না? আমি কি একদল মানুষের কাছে জিম্মি হয়ে থাকবো? সরকারের দাম বাড়াবে, সরকারের সাথে আলোচনা করে তারা মূল্য বাড়িয়ে নিবে, বাজারে তার প্রভাব পড়বে। যেহেতু বিএনপি নাই, সক্রিয় নাই, যেহেতু বিরোধী দল সক্রিয় নাই, সেই কারণে আমার অধিকার রক্ষিত হবে না। বিএনপি সক্রিয় নাই, নির্বাচনে অংশ নিক বা না নিক, এই কারণে মানুষের ভোটের অধিকার থাকবে না। অর্থাৎ এই যুক্তিগুলো দিয়ে যেটা করা হচ্ছে সেটি হলো অন্যায়কে জাস্টিফাই করার একটা চেষ্টা করছে। আর যেহেতু প্রতিবাদ দুই রকমের হয়, এক রকমের প্রতিবাদ হচ্ছে যেটা বললাম, চলমান রাজনীতি থাকলে সেই জায়গা থেকে একটি প্রতিবাদ হয়। আর চলমান রাজনীতি যদি না থাকে তাহলে মানুষের প্রতিবাদের একটি জায়গা হচ্ছে 5 বছর পর পর যে নির্বাচনী ব্যবস্থা বা ভোটের ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় যদি মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়, 1991 সালে যা হয়েছে, 1996 সালে যা হয়েছে, 2001 সালে যা হয়েছে, 2008 সালে যা হয়েছে, এই প্রক্রিয়ার নির্বাচনও যদি হয়, বহু অভিযোগ থাকার পরেও, তবুও মানুষ তার প্রতিবাদের ভাষাটা সেই ভোটের মাধ্যমে প্রয়োগ করতে পারে। এখন 2014 সালের 2018 সালের যে নির্বাচনী মডেল আমাদের, সেটাই যদি নির্বাচনের মডেল হয়ে যায় এবং আগামী দিনগুলো যদি সেটারই প্রতিনিধিত্ব করে এবং আমরা যদি এই রকম নির্বাচন কমিশন পাই, তাহলে রাজনীতিবিদরা ভোটের জন্য, যেহেতু রাজনীতিবিদদের মানুষের কাছে যেতে হবে না বলে তারা সিদ্ধান্তে পৌঁছে গেছেন, সুতরাং তেলের দাম বাড়লো না চালের দাম বাড়লো, বাস ভাড়া বাড়লো না ডালের দাম বাড়লো,
এটা দিয়ে রাজনীতিবিদদের বা এই বিষয়টি চিন্তা করার সময় রাজনীতিবিদদের থাকে না, বর্তমান সময়েও রাজনীতিবিদদের নেই। যেহেতু জনগণের ভোটের কোনো মূল্য নেই, যেহেতু জনগণের গুরুত্ব দিতে হচ্ছে না, যেহেতু সেন্ট্রাল লিডার বা তৃণমূলের লিডারকে যেহেতু ভোটের জন্য এলাকায় যেতে হচ্ছে না, তার এলাকায় একটি ঘটনা ঘটে যাচ্ছে, দিনের পর দিন ঘটনা ঘটে যাচ্ছে, গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, কিন্তু সেন্ট্রাল থেকে নেতা কিন্তু তার এলাকায় যাচ্ছে না, তিনি কিন্তু ভিডিও কনফারেন্স করছেন। ভিডিও কনফারেন্স করে কেন তিনি দায়িত্ব পালন করছেন? তার কারণ হচ্ছে ভোটের জন্য তার মানুষের কাছে যেতে হবে না, এটা তিনি বুঝে গেছেন। নেতারা বুঝে গেছেন যে ভোটের জন্য তাদের মানুষের কাছে যেতে হবে না। যেহেতু ভোটের জন্য তাদের মানুষের কাছে যেতে হবে না, সেই কারণে আপনারা যে ওই যে বাসের ভেতরে যে মারামারি বা ঝগড়ার যে চিত্র দেখা যায়, এই ঝগড়া তাদের কাছে এক ধরনের বিনোদনের সাবজেক্ট হতে পারে, তাদের এটা চিন্তার উদ্রেক করে না, কোনো সংবেদনশীলতাও তৈরি করে না যে মানুষ বাজারে যেতে পারলো কিনা, মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেল কিনা। নিম্নবিত্তের সংখ্যা করোনার প্রথম ঢেউয়ে 2.5 কোটি ছিল, সেটা যে এখন 3.25 কোটিতে এসে ঠেকলো। আমি শুধু বললাম যে আমার মাথা পিছু আয় বেড়েছে, সেটা আমি বিশ্বাস করি এবং আমাকে সেটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে আমি বাধ্য, বিশ্বাস করতে আপত্তি নাই। কিন্তু আবার সরকারের কাছে, সরকার বা তারা এই দরিদ্রের সংখ্যা যে 2.5 কোটি থেকে বেড়ে 6 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে যে 3.25 কোটি হয়ে গেল, এই তথ্য আবার তারা বিশ্বাস করছেন না। কেন বিশ্বাস করছেন না? কারণ আমরা উন্নয়নের একটা চিত্র দেখাতে চাচ্ছি। উন্নয়নের চিত্র দেখান, ভালো কথা, বিল্ডিং দেখান, ভবন দেখান, সেতু দেখান, ফ্লাইওভার দেখান, সবই ভালো ব্যাপার, কিন্তু আমাদের বুঝতে হবে যে উন্নয়ন কি। সেতু বা ফ্লাইওভার উন্নয়ন নয়, তারা উন্নয়নের সহায়ক। কিন্তু উন্নয়ন বলতে মানুষের জীবনযাপন, উন্নয়ন বলতে মানব সম্পদের উন্নয়ন, উন্নয়ন বলতে একটু ভালো থাকা, মানুষের থাকার অবস্থা বোঝায়। উন্নয়ন বলতে মানুষের এত অশান্তি বোঝায় না। নিশ্চয়। জনাব শহীদ খান, আপনার কাছে ফিরে আসি। দুজন দর্শক টেলিফোন করেছিলেন, তাদের একজন ট্রাক এর সাথে জড়িত, আরেকজন বাসের সাথে জড়িত, এবং তারা বলছিলেন যে তাদের কাছ থেকেও কিভাবে সরকার বিভিন্ন সময় আরও বাড়তি টাকা আদায় করছে এবং তেলের দাম একদিকে রয়েছে, অগ্রিম আয়কর আরেকদিকে রয়েছে, সেগুলোর কথা তারা বলছেন তারাও নিষ্পেষিত, কিন্তু তাদের এক ধরনের সংগঠন রয়েছে এবং তাদের দাবি মারার অন্তত আশ্বাসের কথা বলা হয়। কিন্তু তার পাশাপাশি উন্নয়নের যে বিস্তৃত বয়ান আমরা শুনি, রিজার্ভে অর্থ বেড়ে যাওয়ার কথা শুনি, তাহলে সেগুলো এই সাধারণ মানুষের যখন প্রয়োজন, যদি বিশ্ববাজারে বেড়েও থাকে, তার যে যুক্তির মধ্যে যে ঘাটতি, সেগুলোর কথা একটু আগে গোলাম মর্তুজা বলছিলেন, কিন্তু সেগুলো যদি মেনেও নেই, সরকারের যুক্তি যদি মেনেও নেই, তাহলে এই মুহূর্তে মানুষকে এইটুক সহায়তা দেওয়া এত বড় রিজার্ভ, এত উন্নয়নের পরে কেন সম্ভব নয় বাংলাদেশের জন্য? না, এটা সরকার চিন্তা করলেই তো ভর্তুকি দিতে পারেন। সরকার তো বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন, সুতরাং তেলে যে ভর্তুকি দেওয়া যাবে না এরকম নয়। তেল থেকে তো সরকারের আয় তো আমরা জানতেই পারলাম যে তেল থেকে সরকার উল্টা ভ্যাট এবং ট্যাক্সের বাবদ অনেক টাকা আয় করেন। সেখানে সরকারের কাছে যে টাকা আছে, অর্থ আছে, আমরা যদি করোনা পরিস্থিতি চিন্তা করতাম এবং আমরা যদি আমাদের 3.25 কোটি দরিদ্র মানুষের কথা চিন্তা করতাম, নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করতাম, তাহলে সরকার কিন্তু এই খাতে ভর্তুকি দিতে পারত। আমি ব্যক্তিগতভাবে ভর্তুকির অর্থনীতি সমর্থন করি না, কারণ ভর্তুকির অর্থনীতি এই জন্য সমর্থন করি না যে আমি মনে করি জনগণের সোশ্যাল যে সেফটি নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে জনগণকে সহায়তা করা দরকার। কিন্তু ভর্তুকি যখন আপনি কোনো সরকারি কোম্পানিকে দেবেন বা সরকারি প্রতিষ্ঠানকে দিবেন, তখন সেই সরকারি প্রতিষ্ঠান অদক্ষ হয়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে এবং সেই প্রতিষ্ঠান আর ভালো মতো কাজ করবে না। সো ভর্তুকিটা ডাইরেক্ট ভর্তুকি হতে হবে। যেমন ধরেন আমাদের দরিদ্র কৃষকের জন্য সারের ভর্তুকিটা সরাসরি সারের ভর্তুকি দিয়ে তার হাতে সার পৌঁছে দেওয়া। এখন দরিদ্র কৃষকেরা যদি ডিজেলের ভর্তুকি দিয়ে আপনি সরাসরি ডিজেলের কেনার জন্য যদি তাকে অর্থ দেন, তার সেখান থেকে ডিজেল কিনে সেই ভর্তুকিটা আপনি দিতে পারেন। কিন্তু যদি আমরা বিবিসিকে ভর্তুকি দেই, তাহলে ওরা ইনএফিশিয়েন্ট, করাপ্ট, এবং তারা কি করে এটা পরিষ্কার না, স্বচ্ছতা নাই, সুতরাং সেই ভর্তুকি আদতে মানুষের কাজে লাগবে না। এখন আমরা ব্যবসায়ীদের কথা যখন চিন্তা করি, যারা পরিবহন ব্যবসায় আছেন, হ্যাঁ, তাদের তো সব ব্যবসায়ী যে খারাপ, সব ব্যবসায়ী যে আমাদের জনগণকে নিষ্পেষণ করার জন্য তৈরি, এরকম না। তাদের মধ্যে ভালো ব্যবসায়ী থাকতে পারেন, তাদের অবশ্যই তাদের যে খরচ হয় সেই ব্যয়টা তো নির্বাহ করতে হবে। যেমন একজন বললেন তিনি 10 লাখ টাকা নিজের থেকে দিয়ে গাড়ি নিয়েছেন, ব্যাংকের কাছে গাড়িটি দায়বদ্ধ আছে এবং বা কোনো প্রতিষ্ঠানের কাছে আছে, তাকে প্রতি মাসেই 2 লাখ, 2.5 লাখ বা 5 লাখ টাকা এই শোধ করতে হবে, কিস্তি দিতে হবে। তো এই কিস্তির টাকা জোগাড় করা এবং তাকে তো লাভ করতে হবে, সেটা খুব স্বাভাবিক।
কিন্তু সেই জায়গাতেই সরকার যে ভাড়াটা নির্ধারণ করলেন সেটা নিয়ে আমরা তো বিতর্ক করতে পারি যে ভাড়াটা কারেক্ট হচ্ছে কিনা, কিন্তু সেই ভাড়াটা সরকারকে কঠোরভাবে বলবেন, যে হুঙ্কার দিবেন যে এটা কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং সরকারি লোকজনকে আমরা রাস্তায় দেখব না, রাষ্ট্রকে দেখব না, সরকারি প্রতিষ্ঠানকে দেখব না। যেমন বলা হয়েছে যে ঢাকা এবং চট্টগ্রাম বা যেসব জায়গায় গ্যাসের সাপ্লাই আছে গ্যাসের গাড়ি ভাড়া বাড়ানো যাবে না। এখন তো রাস্তায় গেলে আমরা যখন বাসে উঠবো তখন তো কোনটা গ্যাসের গাড়ি কোনটা ডিজেলের গাড়ি আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না। আইদার তাহলে গ্যাসের গাড়িকে অন্য রং করতে হবে, যেটা সরকার করতেই পারেন, যে গ্যাস স্টেশনে গাড়ি নিতে হলে তুমি নীল রঙের গাড়ি চালাতে পারবা, তার বাইরে কোনো গাড়ি থাকবে না। এবং যেগুলো ডিজেলে চলবে সেটা সবুজ রঙের গাড়ি করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ডিজেলের গাড়ি, এটা গ্যাসের গাড়ি। তখন আমি দুটা গাড়ি থাকলে আমি গ্যাসের গাড়িতে উঠবো যেখানে ভাড়া বাড়েনি। কিন্তু সরকার তো এসব করবে না। সরকারের মতো একটা জগা খিচুড়ি করতে চায়। আমি তেলের দাম বাড়িয়ে দিয়েছি, এখন এই কারণে বাস মালিকরা অসন্তুষ্ট, বাস মালিকরা ধর্মঘটে গেছে, তার দাম বাড়িয়ে দিলাম, তারপরে ট্রাক মালিকরা অসন্তুষ্ট, তার দাম বাড়াতে হবে। এবং এটার যে একটা চেইন ইফেক্ট হবে, সেই ইফেক্টে ফাইনালি গরিব মানুষেরা সাফার করবেন। গরিব এবং মধ্যবিত্ত মানুষরা, যাদের প্রতিদিন বাসে উঠতে হয়। যে মানুষরা ধরেন মতিঝিলে চাকরি করতো একটা নির্দিষ্ট বেতনে, তাকে যখন মিরপুর থেকে আসার জন্য প্রতিদিন যদি 50 টাকা করে বেশি দিতে হয়, তাহলে কিন্তু তাকে মাসে 1500 টাকা বেশি দিতে হবে। 20 দিনও যদি ধরি তাহলেও তার 1000 টাকা বেশি দিতে হবে। সেই টাকাটা সে কোত্থেকে আসবে? তার মালিক তো নিশ্চয়ই তার বেতন বাড়িয়ে দেবে না। এমনকি সরকারি কর্মচারীদের কথাও আমরা যদি বলি, তাহলে সরকারি কর্মচারী তো বেতন বাড়বে না। যদিও সরকারি কর্মচারীদেরকে আমরা অনেকেই মনে করি তারা খুব সুখে আছে, কিন্তু অবসরভোগী সরকারি কর্মচারীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। আপনি 2001 সালে যিনি অবসরে গেছেন, তার পকেটে যে টাকা নিয়ে, যে পেনশন পান তিনি, যে টাকা নিয়ে তিনি বাজারে যান, 2010 সালে যিনি গেছেন তার ডাবল টাকা নিয়ে বাজারে যান, 2020 সালে যিনি যাচ্ছেন তার ডবল টাকা নিয়ে বাজারে যান। তাহলে দেখেন, একজন 10,000 টাকা নিয়ে বাজারে যায়, একজন 20,000 টাকা নিয়ে বাজারে যায়, একজন 40,000 টাকা নিয়ে বাজারে যাচ্ছে, কিন্তু বাজার থেকে জিনিস কিনতে হচ্ছে একই দামে এবং একই পদে চাকরি থেকে তারা অবসর নিয়েছেন। তো ওইটাই, পেনশনটাও কিন্তু একটা সোশ্যাল সেফটি নেটওয়ার্কের অংশ। সরকার তো কোনো দিন এগুলো চিন্তা করে না। আর দরিদ্র মানুষ তো আছেই, দরিদ্র মানুষের জন্য আপনার সামাজিক সহায়তা আছে। এই কোভিডের সময় যখন দরিদ্র মানুষকে সহায়তা দেওয়ার কথা হচ্ছিল, তখন কিন্তু সরকারি কর্মচারীদের বাদ রাখা হয়েছিল। যারা পেনশন পান তাদেরকে বাদ রাখা হয়েছে, কিন্তু সরকার এটা দেখে নেই যে ওই পেনশনের টাকায় তার চলে কি না। তো এইভাবে যদি আমরা দেখি যে প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন যে মানুষের কল্যাণের যে বিষয়টা সামনে আসা দরকার, সেটা কোনো দিন সামনে আসে নাই। এবং আমরা ক্ষমতায় থাকার জন্য যা যা করণীয়, সেটা আপনি নির্বাচনের কথা বলছিলেন, আপনি অন্য জায়গার কথা বলছিলেন, তা করার জন্য আমরা সবসময় প্রস্তুত, কিন্তু আমরা জনগণের উপকার করার জন্য প্রস্তুত না। এখন আপনি নির্বাচনে তো ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, অনেক সহিংসতা, এবং এটার এই সহিংসতার প্রধান কারণ কি? এখন তো বিরোধী দল নাই, নিজেদের মধ্যে সহিংসতার একটাই কারণ যে আগে নির্বাচনে যারা যেতেন এইসব পর্যায়ে, তারা জনগণের সেবা করার জন্য, কল্যাণের জন্য তারা যেতেন। এখন নির্বাচনে যাচ্ছে তাকে ক্ষমতাশালী করার জন্য। আমাকে এখানে জিততে হবে, জিতলেই এই ইউনিয়নটা আমার দখলে চলে আসবে, এখানে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমি এখানে টেন্ডারবাজি করতে পারবো, আমি এখানে নদী থেকে বালু তুলতে পারবো, আমি এখানে সমস্ত বাজার হাট লিজ দিতে পারবো, আমি জনগণকে যে সেবা, একটা জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য যেখানে 30 টাকা নেওয়ার কথা, সেখানে আমি পারলে 3000 টাকা নিব। মানে সব কিছু মিলিয়ে আমি এটা একটা ব্যবসা হিসাবে নিয়েছি। সুতরাং আমি এখন এটা প্রতিযোগিতা হচ্ছে আমার ক্ষমতাটা আমি কীভাবে পাকাপোক্ত করবো, এই জন্য এই সহিংসতা হচ্ছে। এবং সরকার এখানে সহিংসতা বন্ধ করতে ব্যর্থ। সরকারের দুটো দায় এখানে। সরকার আওয়ামী লীগ দল হিসেবে দায়বদ্ধ, কারণ তাদের দলের মধ্যে বিশৃঙ্খলা এবং তাদের মধ্যে বিদ্রোহী প্রার্থী, মারামারিটা তাদের মধ্যে এবং মানুষের প্রাণ যাচ্ছে। আর আওয়ামী লীগ যেহেতু সরকারে আছে, তার আইনশৃঙ্খলা বাহিনী, তার প্রশাসন এবং নির্বাচন কমিশন যখন কোনো নির্বাচন করতে ব্যর্থ হয়, সেটার দায় তাদেরকে নিতে হবে। দুইটা দায় তাদের, কিন্তু তাদের মুখে আপনি কোনো কথা শুনবেন না, তাদের পক্ষ থেকে কোনো বিবৃতিও দেখবেন না। অনেক ধন্যবাদ। জনাব পিন্টু, আপনার কাছে চলে আসি। মানুষের মধ্যে এক ধরনের অসহায়ত্ব চলে আসা তো স্বাভাবিক, যখন তারা দেখেন যে প্রতিনিয়ত তাদের আয় বাড়ছে না, ব্যয় বেড়েই চলেছে। ঢাকার রাস্তায় বেরোলে টিসিবি ট্রাকের সামনে যে দীর্ঘ সারি দেখা যায়, সেখানে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত অনেক মানুষ গিয়ে লাইন ধরছেন, কারণ তার যে ব্যয় তার সাথে আয়ের মিল নেই এই মুহূর্তে। তার কি আসলেই কিছু করার নেই? এই যে এক ধরনের অসহায়ত্ব, এক ধরনের নৈরাশ্যের কথা আমরা এতক্ষণ বলছি, এর বাইরে কি ভাবার কোনো সুযোগ রয়েছে? না, ভাবার দায়িত্ব তো আপনার সরকারের, তাই না? সুযোগ যে নাই, স্কোপও যে নাই, তা তো না। এটা হ্যাঁ, সরকারের বেশ কিছু স্কিম আছে সোশ্যাল সেফটি নেটের, কিন্তু এই যে পরিমাণ চিন্তা ভাবনা করি আমরা যে গরিব এতজন বা সংখ্যা ডাটার যে একটা খেলা হয়, সেই জায়গায় আমার মনে হয় একটু গরমিল আছে।
আমি হয়তো 10 জনকে সহায়তা দেওয়ার কথা চিন্তা করি, আমি মনে করি 12 জন আছে, 10 জনকে দিব। আসলে হয়তো এই জায়গায় আছে 20 জন বা 30 জন। তো আমার সোশ্যাল সেফটি নেটের আওতার বাইরে প্রচুর সংখ্যক মানুষ রয়ে গেছে। তারপরে যদি বলেন আয়, সাধারণত আমরা দেখতাম, আপনি গণমাধ্যমের লোক, ওয়েস বোর্ড যদি হয় পত্রিকায় দেখবেন 5 বছর পর পর 90 থেকে 100% বেতন বাড়ে। সরকারি কর্মচারীদেরও বেতন এইভাবে বাড়ে। গত কয়েক বছরে মানুষের তো সেই আয়টা বাড়ে নাই। মানুষের যখন আয় বাড়ে নাই, ব্যয় বেড়েছে। তো তার জীবনযাত্রায় নানা জায়গায় সংকোচন করতে হয়েছে। তারপরে আবার দেখবেন কিছু কিছু মানুষ যে সারা জীবন সঞ্চয় করে চলেছে, সেই সঞ্চয়পত্রেও সরকার হাত দিয়েছে। মানে সব জায়গায় আমি দেখছি যে এই নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের বা অনেক ক্ষেত্রে মধ্যবিত্তদের উপরেই খড়গটা চলছে। আবার আরেকটা শ্রেণী কিন্তু কোত্থেকে টাকা পাচ্ছে এটা আপনি ওই যে জানি না, যেটা আমাদের পরিকল্পনা মন্ত্রী বলছেন না যে ঘুম থেকে ঘটে ধনী হয়ে যাচ্ছেন, ওই অনেক মানুষ কিন্তু আসলে ধনী হয়ে যাচ্ছেন। আমি এমনও মানুষ দেখি যার কোনো ভিজিবল বিজনেস নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো ট্রেডিং নাই, কিন্তু ব্যাংকে শত কোটি টাকা। মাঝে মধ্যে দুদক তাদেরকে নোটিশ দেয়, তাদেরকে এই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে, তাদেরকে বলা হয় যে বিদেশ যাওয়া যাবে না। কিছুদিন পর তাকেই দেখি যে নায়াগ্রা ফলসের সামনে সেলফি দিচ্ছে। সে হাইকোর্ট থেকেও জামিন নিয়ে যাচ্ছে, আগাম জামিন পাচ্ছে, দুদক থেকেও আপনার ক্লিন চিট পাচ্ছে, মামলাও আর আগাচ্ছে না। এই ধরনের ঘটনা যে ঘটছে না তা না, একটা দুইটা যদি ঘটতো সেটাকে কিন্তু আপনি ব্যতিক্রম হিসাবে দেখে একটা দেখতে পারতেন। এটা একটা দুইটা ঘটনা না, এই ঘটনাগুলো প্রচুর ঘটছে বলেই সমাজে অশান্তিটা বাড়ছে। আমি দেখছি যে এই এক শ্রেণীর মানুষ নিষ্পেষিত, আরেক শ্রেণীর মানুষ ওই দ্রুত গতিতে উপরে উঠে যাচ্ছে, অথচ তার কোনো ব্যবসা বাণিজ্য নেই, তার মানে টাকা আছে, কোত্থেকে আসতেছে এইগুলো খতিয়ে কেউ দেখছে না, যেই কারণে সমাজের ভেতরে অস্থিরতা তৈরি হচ্ছে। এই জায়গায় আমি মনে করি সরকার আমার মনে হয় কন্ট্রোল করতে পারছে না, অথবা তার রাজনৈতিক সিদ্ধান্ত নেই। এই যে যেমন ধরে নেয় যে আজকে এই জ্বালানি তেলের দামটা বাড়লো, হ্যাঁ জ্বালানি তেল মাসে ডেইলি 20 কোটি টাকা সরকার লস দেয়, এটা আমরা জানি। এর আগে যে সরকার লাভ করলো, লাভটা সরকার নিল, লসের দায়টা আমার আপনার উপর চাপালো। কেন? আপনি যদি লাভ করতে পারেন, লসের দায় কিছুটা নেন, এই চিন্তাটা সরকার করে না। কেন করলো না? ওই যে সাধারণ মানুষের উপর দিয়ে কিন্তু সেটা যাচ্ছে। এখানে আমি মনে করি রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, কারণ এই বাড়াতে হবে, আমরা জানি বাড়াতে হবে, কত বাড়াতে হবে এটা তো স্টেক হোল্ডার মানুষ, সাধারণ মানুষ, তারা তো এখানে আলোচনার ভিতরেই নাই। তো এখন যে আপনি কত টাকা বাড়ালেন, কত টাকা বাড়ালে মানুষ এটার সহনীয় পর্যায়ে যাবে, সেই চিন্তাগুলোও নাই। আপনি বাড়িয়ে দিলেন একতরফা, মেনে নিলাম। বাস ট্রাক ধর্মঘট করে আপনি কি করলেন? এই লক্ষ কোটি মানুষকে ভোগান্তিতে ফেললেন। এই যে যারা এই নৈরাজ্যটা করলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তা করেছেন? ওই যে ঘরে বসে ল্যাপটপের সামনে বসে এই যে হুঙ্কার দিলেন কঠোর শাস্তি দেওয়া হবে, এটা তো মানুষ হাসে। এটা মানুষ হাসে কেন জানেন? এই কথা বললে মানুষ হাসে কারণ এই কথা বলতে বলতে এমন জায়গায় গেছে যে এইগুলি শুনলে এখন হাসি পায়। তা আমি বললাম যে ওই যে আপনার সরকার যদি চিন্তা ভাবনা করতে জায়গায় সাধারণ মানুষের কথা, আপনি দেখতেন ভারত কি করলো। ভারত তো আপনার এই যে জ্বালানি তেলের দাম কিন্তু কমায় নাই, ট্যাক্সটা কমিয়ে দিয়েছে, দামটা কমে গেছে, তাই তো। তো সরকার চাইলে কি বাংলাদেশে এই ট্যাক্সটা কমাতে পারতো না? ওই 34% ট্যাক্স নেই, ওই জায়গায় আপনি 24% নিয়ে আসেন, 20% নিয়ে আসেন, দায়টা আপনি নেন। এমন না যে আপনার টাকা নাই, আপনি তো উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছেন, আর হাজার হাজার কোটি টাকার প্রকল্প থেকে তো আপনার এদিক সেদিক হচ্ছে, আপনি টান দেন অন্য জায়গায়। এই চোর বাটপারদের ধরেন, ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা উদ্ধার করেন, এই হাজার হাজার কোটি টাকা যে মানুষের কাছে পড়ে রয়েছে গুটি কয়েক মানুষের কাছে, সেখান থেকে টান দিয়ে আনেন। দেখতেন যে এইগুলো খুব বেশি না, 20 কোটি টাকা ডেলি মানে কত? আপনার মাসে কত দাঁড়াচ্ছে? গত অক্টোবর মাসে 727 কোটি টাকা আপনি লস দিয়েছেন। তো আপনার এর আগে যে 14 বছর, এই যে গত 14 সাল থেকে যে আপনি 43,000 কোটি টাকা লাভ করেছেন, ওখান থেকে এখানে ঢালেন, এটা তো সহজ হিসাব। এই জায়গাটা আমি বলছি যে এই চিন্তাগুলো আমার ধারণা রাজনৈতিক ভাবে করে কেন। আগামী 6 মাস বা 1 বছর পর যদি এটা বাড়াতে হতো, তারপরে সামনে নির্বাচন, ওই নির্বাচনের আগে রিপারকেশনটা খারাপ হবে। আর এখন যে রিপারকেশনটা হচ্ছে, মানুষ আস্তে আস্তে এটা সয়ে নিবে। এই সয়ে নেওয়ার একটা যে সরকারের চিন্তা, যে মানুষ সয়ে নিবে, বিভিন্ন সময় সয়ে নিচ্ছে, সেই জায়গাটাই আমার মনে হয় সরকার চিন্তা করছে।
এই মানুষের ভিতরের কথাটা ভাবছে না, যে ভিতরে কত ক্ষুব্ধ হচ্ছে সে। এই ক্ষোভের বহিঃপ্রকাশটা যে ঘটানোর জায়গাটা নাই। তো ওই যে মর্তুজা বলছিলেন, আমার যে ক্ষোভের বহিঃপ্রকাশটা আমি কোথায় ঘটাবো? নির্বাচন বা আপনার ভাঙচুর বা আন্দোলন, আমি তো কোথাও পাচ্ছি না। এই জায়গায় আসলে আমি অসহায়। অনেক ধন্যবাদ জনাব গোলাম মর্তুজা। শেষ প্রান্তে, এই যে সব দিক থেকেই মানুষ চাপে, বাজারে চাপে, বাসে উঠলে চাপে, এর শেষটা আসলে কোথায়? মানুষ যে মানে নিষ্পেষিত হওয়া বলুন বা শোষিত হওয়ার কথা আমরা এতক্ষণ বলছি, তার কি কোনো শেষ নেই, নাকি এটা একেবারে অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে? অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে না, এর একটা শেষ হতে হবে। আমরা এত হতাশাবাদী হলে হবে না। তবে আপাতত সামনে আমরা এরকম কোনো চিত্র দেখতে পাচ্ছি না। এই জায়গাটিতে মানুষের ভেতরে দুটি জিনিস আসা দরকার। সরকার যে কথাগুলো বলছে সেই কথাগুলো যে সত্যি না, তার সঙ্গে যে সত্যতার সম্পর্ক অত্যন্ত ক্ষীণ, সেই জিনিসটি মানুষের বোঝা দরকার। আর সমাজের যে অগ্রসর শ্রেণী, সমাজের যে বুদ্ধিভিত্তিক শ্রেণী, সেই শ্রেণীটির বিষয়টি উপলব্ধিতে আসা দরকার। সেই শ্রেণীটির অন্তত, ঠিক আছে প্রতিবাদ বিরোধী দল করতে পারছে না, কিন্তু ওই শ্রেণীটির একটা প্রতিবাদ বলতে অন্তত তথ্যগুলো সামনে আনা দরকার। তথ্যগুলো এইভাবে সামনে আনা দরকার যে সরকার বলছে আমার লোকসান হচ্ছে, দেখানো দরকার যে লোকসান হচ্ছে না। তুমি 14 সাল থেকে 2020 সাল পর্যন্ত 43,000 টাকা শুধু তেল বিক্রি করে লাভ করেছো, আর সরকার প্রতি বছর 9 থেকে 10,000 টাকা ভ্যাট এবং ট্যাক্স নিয়েছে। তার মানে 6 বছরে ট্যাক্স দাঁড়ায় 50,000 থেকে 60,000 কোটি টাকা, আর এদিকে 43,000 কোটি টাকা। তো আপনার এই টাকাটা কত টাকা? মানে বিপুল পরিমাণ টাকা সরকার এই তেল খাত থেকে আয় করেছে। ঠিক আছে, সরকার হয়তো বলবে যে আমি আয় করে তো উন্নয়নের জন্য ব্যয় করেছি। আয় করে ব্যয় করেছেন সেটা বুঝলাম, সেখানে ট্রান্সপারেন্সির অভাব আছে, স্বচ্ছতার অভাব আছে, অডিটের অভাব আছে। সেই প্রশ্নগুলো বিবেচনায় রেখেও বলছি যে সরকারের ভেতরে সেই সংবেদনশীলতা তৈরি হওয়া দরকার যে আমি প্রতি বছর 9,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকা যে ট্যাক্স দেই, আমি সেখান থেকে 2,000 কোটি টাকা কম ট্যাক্স নেব। বিপিসি যা লাভ করে সেই লাভের পরিমাণটা তাহলে একটু কমে যাবে। তাহলে মানুষের প্রতি কিছুটা সংবেদনশীলতা দেখানো হবে, কিছুটা দায়িত্ব পালন করা হবে। এই জায়গাটিতে সরকারের একটু চিন্তা করা দরকার। অনেক ধন্যবাদ জনাব শহীদ খান। যদি আর কিছু যোগ করার থাকে। না, পুরো ব্যবস্থা কিন্তু লুটেরা পুঁজিপতির হাতে চলে গেছে, এবং সরকার আসলে লুটেরা পুঁজিপতি, সরকার সিন্ডিকেট নাকি সরকার লুটেরা পুঁজিপতিদের কাছে অসহায়, সেটা একটু বিশ্লেষণ করতে হবে, আলোচনা করতে হবে। কেন যে সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্তগুলো জনকল্যাণের জন্য হচ্ছে না, যেটা আমরা দেখতেই পাচ্ছি। সেই সিদ্ধান্তগুলো মানে ব্যাংক ডাকাতদের সহায়তা করার জন্য, ব্যাংক লুটেদের সহায়তা করার জন্য। সেই সিদ্ধান্ত হলো সোয়াবিন সিন্ডিকেট, চিনি সিন্ডিকেট, এদেরকে সহায়তা করার জন্য। সেই সিদ্ধান্ত হলো আমাদের পরিবহন মালিকদের, যে লুটেরা মালিকরা আছে তাদের সহায়তা করার জন্য। তার মধ্যে ভালো লোক আছে, কিন্তু পুরো জিনিসটা, পুরো সিদ্ধান্তগুলো হচ্ছে জনগণের পক্ষে না। পিন্টু যেটা বলছিলেন যে নির্বাচন নিয়ে তো এখন সরকারের চিন্তা নেই। 2 বছর পরে নির্বাচন কেমন হবে, দিনে হবে না রাতে হবে নাকি একতরফা হবে, এটা তো আমরা জানি না। সুতরাং ওই যে দাম বাড়ানোর সময় যে 2 বছর আগে বাড়ায় দেই, আমরা নির্বাচন ফেস করব, এরকম একটা চিন্তা আছে। এটা ভালো চিন্তা, আমি পিন্টুকে মনে করি যদি চিন্তা করে থাকে ভালো চিন্তা। এরকম চিন্তা সরকার করে কিনা এই ব্যাপারেও আমার সন্দেহ আছে। জি জনাব পিন্টু, যদি আর কিছু যোগ করার থাকে। না, ওভারঅল যে সিচুয়েশন এটা না, আর নির্বাচনের কথা যেটা বললাম, এই চিন্তাটা আছে, কিন্তু 2 বছর পরে কি সিচুয়েশন দাঁড়াবে এটা কিন্তু সরকারও জানে না, তাই না? এখন মনে করতেছি যে 2018 সালের নির্বাচন 2023 সালে করব, বিষয়টা এত ইজি হয়ে যাবে এটাও তো ভাবে না অনেকে। তাই এই কারণেই বলছি নানান রকমের চিন্তা কাজ করে, শুধু এটা না, ব্যবসায়ীদের প্রেশার আছে, নানান গ্রুপের প্রেশার। এই প্রেশারটা নাই শুধু আমার আপনার সাধারণ মানুষের, এইটা আর কি প্রেশার আছে, ফিলিংসটা নাই। যেটা মর্তুজা বলছিলেন, আমিও বলার চেষ্টা করছিলাম, ওই জায়গায় যে ফিল করার বিষয়টা, ফিল যদি করতো তাহলে আপনার এই জায়গায় অবশ্যই আমি মনে করি যে আগামী 6 মাস অন্তত এই জায়গাটা, এই যে দাম না বাড়িয়ে টিকে যেতে পারতো। এটা তো আমার কথা না, দেশের সব অর্থনীতিবিদরাও তাই বলেন। তো ওই জায়গায় কেন গেল না, এইটা তো আমার কাছে জবাব নাই। কি চিন্তা করে এটা করলো? আমি একটু শেষ করি এখানে। এই কিছুদিন আগে এই দাম বৃদ্ধি নিয়ে এটা হুট করে হয় নাই। সরকারের সব 10-12 জন সচিব, সব গোয়েন্দারা বসে ওখানে দাম বাড়ানোর কথা, যে দাম বাড়াতে হবে, কিন্তু ওখানে যে পরামর্শগুলি দেওয়া হলো দাম বাড়ানোর আগে যে প্রেক্ষাপটটা আমি জানানো মানুষকে, সেই সিদ্ধান্তটা সরকার নিল না। আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।